দীর্ঘ ৩৫ বছর পর আবারও রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা। একদিকে সংখ্যাগরিষ্ঠতার সমীকরণ, অন্যদিকে বিরোধী জোটের প্রার্থী দেওয়ার রাজনৈতিক বার্তা। নানাবিধ সংকটের এই সময়ে সরকারের জন্য চ্যালেঞ্জ কতটা, আর সেখান থেকে রাজনৈতিক উত্তরণের পথই বা কোন দিকে, এসব নিয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে দুজন সম্মানিত অতিথি আছেন, একটু পরিচয় করে দিই। রয়েছেন জনাব আব্দুল হান্নান মাসুদ, সংসদ সদস্য নোয়াখালী ৬ ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন জনাব সালেউদ্দিন, নির্বাহী সম্পাদক, দৈনিক ইত্তেফাক ও আইন, সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জনাব সালেউদ্দিন, আপনার কাছেই শুরুতে আসতে চাই। দীর্ঘ ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে আবারও আমরা একটি প্রতিদ্বন্দ্বিতা দেখতে পাচ্ছি। এই সময়ে যে ১৯৯১ সালের পর ২০২৬ সালে এসে রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে রাজনৈতিক উত্তাপ, একে আপনি বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক সমীকরণ রয়েছে সেটি কি পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন, বা কিভাবে আপনি বিশ্লেষণ করবেন? আমি এটাকে গণতন্ত্র সৌন্দর্য হিসাবেই দেখি। রাজনীতিতে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই, আবার এটা আমি অনৈক্য দেখি। অনৈক্য কেননা আপনি যদি আমার প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকান, ওরা রাষ্ট্রপতি পদে কিন্তু সর্বদলীয় প্রার্থী দেয়। দেন বিজেপি যদি কাউকে প্রার্থী দেয়, তারা কংগ্রেসকে আহ্বান জানায়, ভিতরে ভিতরে আলোচনা করে এবং কংগ্রেস এটাকে সমর্থন করে। যেমন সর্বশেষ এই যে দলিত সম্প্রদায়ের একজনকে, এই দলিত সম্প্রদায় বলতে আপনি আবার বুঝেন না যে ওনার কোনো যোগ্যতা নাই। হ্যাঁ, যোগ্যতা সম্পন্ন, কিন্তু ওই সম্প্রদায়ের একজনকে রাষ্ট্রপতি করা হয়েছিল সর্বমতে। দুই একবার যে ভারতেও হয় না, ভারতেও প্রতিদ্বন্দ্বিতা হয়। আমাদের এখানে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এখন যারা এই সংসদে আছেন, মূলত তারাই তো ভোট দিবেন। এবং এই প্রথম বাংলাদেশে সবচেয়ে বেশি রাজনৈতিক দল জাতীয় সংসদে আছে, এবং তারা সবাই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক। ফলে আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম, কেননা মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন মহাকাব্যের, রাজনীতির যে মহাকাব্য তার একজন কবি। তো ফলে ওনার সঙ্গে অপরাপর রাজনৈতিক দলগুলোর অত্যন্ত ভালো যোগাযোগও ছিল। বিএনপি চাইলে হয়তো এই প্রস্তাবটা নিয়ে বিরোধী দলের সঙ্গে আলাপ করতে পারত। আবার আমি দেখলাম বিরোধী দলও এই ধরনের কোনো প্রস্তাব না দিয়েই, যে আমরা এমন একটা গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি করে আসুন আলাপ করি, না দিয়ে কিন্তু তারও একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিচ্ছে একদম প্রথমেই, মানে বিরোধী দলের প্রার্থী ঘোষণা বোধহয় আরও এক সপ্তাহ আগে হয়েছে। ফলে এটা আমি একটা অনৈক্যও দেখি। কিছু কিছু জায়গায় এই রাষ্ট্রপতি মতো পদে একটা ঐক্যবদ্ধ প্রার্থী হওয়া উচিত। এটা আরও কেন হওয়া উচিত, এখানে হান্নান মাসুদ আছেন এমপি, তিনি জানেন আমাদের একটা সংবিধান সংস্কার বিষয়ক কমিটি যে সনদ প্রণয়ন করেছিল, তাতে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী নতুনভাবে বিন্যাস করেছিল। সেখানে আপনার জাতীয় প্রতিষ্ঠানগুলো, আমরা যে এতদিন কথা বলি যে আমাদের সমস্ত জাতীয় প্রতিষ্ঠানগুলো শেখ হাসিনা ধ্বংস করে গেছে, এগুলোকে কার্যকর, জাতীয় মানে কিন্তু আপনার আমার তার তিনজনের একটা শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করা। যেমন ধরেন আমাদের মানবাধিকার কমিশন, আমাদের তথ্য কমিশন, আমাদের আইন কমিশন, রেগুলেটরি কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ইত্যাদি বিষয়ে সনদে একটা প্রস্তাব ছিল। বিএনপি শুধু দুটো বিষয়ে আপত্তি করেছে, গভর্নর আর এনার্জি রেগুলেটরি কমিশন। তো বাকিগুলো ঐক্যমত হয়েছে।
তার মানে তাহলে এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি হওয়া উচিত যিনি, এবং সবার কাছে গ্রহণযোগ্য। হয়েছিল তাই। আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সময়ের মধ্যে এই পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি। আচ্ছা, আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসি যে সংখ্যার হিসেবে সংখ্যাগরিষ্ঠতার যে সমীকরণ, সেখানে মোটামুটি আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে যেহেতু বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ রয়েছে, সেখানে 70 অনুচ্ছেদ বহাল রয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে বলতে পারি যে দেশের 23তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনারা সমীকরণটা জানেন, তারপরও আপনারা প্রার্থী দিয়েছেন, আপনারা দিয়েছেন কর্নেল অলি আহমেদকে। এই যে প্রার্থী দেওয়া, এই মূল পিছনে আসলে কারণ কি, রাজনৈতিক উদ্দেশ্যটা কি আপনাদের? ধন্যবাদ সবাইকে। আসলে প্রথম কথা হচ্ছে, বিরোধী দল বিএনপি সরকারকে অনেক বেশি সহযোগিতা করতে যাচ্ছে এবং সহযোগিতা করে যাচ্ছে। 24-এর পরে কিংবা হচ্ছে এই জাতীয় নির্বাচন, গণভোটের পরে রাষ্ট্রপতি নির্বাচনটা আসলে এইভাবে হওয়ার কথা ছিল না। রাষ্ট্রপতি নির্বাচনটা উচ্চকক্ষ নিম্নকক্ষ হয়ে তারপরে হওয়ার কথা ছিল, যদি হওয়ারই ছিল। এরপরে হচ্ছে আপনার সংবিধানের 70 অনুচ্ছেদ বাতিল করে হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপি আসলে হচ্ছে সময় পার করেছে। সময় পার করে এখন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে তাদের দলীয় একজনকে রাষ্ট্রপতি বানিয়ে আগামী ইলেকশন উতরানোর এবং হচ্ছে ভবিষ্যতে যে কোনো ধরনের সংকট তৈরি হলে তার নিজের লোক দিয়ে সেই সংকট উত্তরণের চেষ্টা করছে। আমরা আসলে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খুবই শ্রদ্ধা করি। যদি 70 অনুচ্ছেদ না থাকতো হয়তো বা আমি নিজেও ভোট দান, হয়তো বা আমি ব্যাটার চয়েস হিসেবে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে করতাম। কারণ আমরা ওনার লড়াই দেখেছি, সংগ্রাম দেখেছি। কিন্তু এর মানে এই না যে হচ্ছে আমরা বিএনপির মানে হচ্ছে সবগুলাকে প্রশ্নাতীত রেখে দিব। কিন্তু দেশে সংকট আছে, যার কারণে বিরোধী দল দেশের মানুষকে অন্তত এই সংকটগুলো বুঝতে দিতে চাচ্ছে না, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে দূরত্ব, যার কারণে বসে বিএনপি যেভাবে চেয়েছে, বিএনপিকে এখানে বলতে গেলে হচ্ছে বিরোধী দল ওয়ান কাইন্ড অফ মানে একেবারে ছেড়ে দিয়েছে, কোনো ধরনের বার্গেনিং না করে এই জায়গায়। এখন এখানে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে শুধুমাত্র সরকারি দলের প্রার্থী, যেহেতু সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়নি যে আসেন আমরা একসাথ হয়ে আলাপ আলোচনা করে একজনকে রাষ্ট্রপতি মনোনীত করি, বিরোধী দল সরকারি দল ঐক্যমত হয়, এটা সরকারকে উদ্যোগ নিতে হয়। না, আমরা দিইনি, আমরা দেওয়ার কথাও না, সরকারকে উদ্যোগ নিতে হয়, এগুলো সরকারকে বলতে হয়, কারণ সরকার সংখ্যাগরিষ্ঠ এবং সরকার রাষ্ট্র পরিচালনা করে। সরকার সেটা না করে যখন হচ্ছে সরকারের ভিতর থেকেই প্রথম মনোনয়নপত্র গ্রহণ করা হলো, 2 জনের কোনো আলাপ আলোচনা না করে, তখন বিরোধী দলের পক্ষ থেকে একজনকে দিয়েছে দেশের মানুষের কাছে দেখানোর জন্য যে হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই এবং আমাদের মধ্যে আলাপ আলোচনা হয়, একসাথে বসেছে এবং একটা ঐক্যমত পৌঁছাইছে কিভাবে নির্বাচনটা হবে। কিন্তু আশা করি, আমি একটা কথা বলবো যে হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পুর চাইতে তো 1000 গুণ বেটার আমরা রাষ্ট্রপতি পাবো, সেটা কর্নেল অলি আহমেদ হোক কিংবা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হোক। 2 জনেরই ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশের হয়ে দেশের মানুষের পক্ষে লড়াইয়ের একটা দীর্ঘ ইতিহাস আছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি বাংলাদেশ মানে হয়তোবা গত 15 বছরের ভিতর সে শাহাবুদ্দিন চুপ্পু বলেন কিংবা জিল্লুর রহমান বলেন, কিংবা তারপরে জিল্লুর রহমানের কথাই বাদ দিলাম, তারপরে যিনি ছিলেন হচ্ছে হামিদুর রহমান, অ্যাডভোকেট হামিদুর রহমান, ওনার পরে এই 2 জনের পরে বলতে গেলে যাচ্ছে এখন একজন ব্যাটার রাষ্ট্রপতি পেতে যাচ্ছে। আচ্ছা, সেখানে একটি আলোচনা বারবার চলে আসছে যে গোপন ব্যালট আর প্রকাশ্য ব্যালটের কথা বলা হচ্ছে। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় সংসদ নির্বাচন সবখানে গোপন ব্যালটে হয়, এখানে আপনাদের একটি দাবি ছিল যে প্রকাশ্য ব্যালটে যাতে না হয়, গোপন ব্যালটে হোক, সেটি আমাদের জুলাই সনদেও কিন্তু সেরকমভাবে বলা আছে। সর্বোচ্চ পদ যে রাষ্ট্রপতি নির্বাচন প্রকাশ্য ব্যালটে স্বাক্ষরযুক্ত কাগজে হচ্ছে। 1991 সালেও আওয়ামী লীগ দেখেছি প্রকাশ্য ভোটের বিরুদ্ধে সংসদে হট্টগোল করেছিল। এই যে প্রকাশ্য ভোট পদ্ধতি, এটি প্রকৃত গণতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কিনা? দেখেন, আসলে তো রাষ্ট্রপতি নির্বাচনটা এভাবে হওয়ার কথাই না। এখন এখানে সাংঘর্ষিক অসাংঘর্ষিক বলে তো আসলে হচ্ছে আগানো যাবে না।
জুলাই সনদ কার্যকর হলে এখানে রাষ্ট্রপতি নির্বাচনটা অন্য ধরনের হতো। গণভোট কার্যকর হলে, গণভোটে মানুষ যে পক্ষে রায় দিয়েছে, যেটার পক্ষে ভোট দিয়েছে, সেটা কার্যকর হলে ভোটটা অন্যরকমই হতো। এখন বিএনপি একতরফা সংখ্যাগরিষ্ঠতার সিদ্ধান্ত নিয়েছে, এবং সেই ক্ষেত্রে যেহেতু দেশের সংকটকালীন সময়ে বিএনপি সরকার যেন হচ্ছে বিপদে না পড়ে, সেই কারণে বিরোধী দল দেশের স্বার্থে, জাতীয় স্বার্থে এই ক্ষেত্রে বিএনপিকে ছাড় দিতে হয়েছে। আচ্ছা, জনাব সালেউদ্দিন, আপনিও কি মনে করছেন যে বিরোধী দল আসলে ছাড় দিয়েছে বিএনপিকে? না, আমার কাছে, আমি যতটুকু একজন সাংবাদিক হিসেবে জানি, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের কাছে বিবেচনা ছিল 5ই আগস্টের জুলাইয়ের অভ্যুত্থানের আগে তিনি এই পদে শাহাবুদ্দিন চুপ্পুকে আর দেখতে চাননি। অন্য কোনো সংকট ছিল না। শাহাবুদ্দিন চুপ্পু একটা ইলেকশনের সময় ছিলেন, আওয়ামী লীগ উৎখাতের পরে পালিয়ে যাওয়ার পরও ছিলেন, এবং তার পক্ষ থেকে যেসব সহযোগিতা করার তার করতে বাধ্য হয়েছেন, করেছেন। কিন্তু তার বিএনপি চেয়ারপারসনের কাছে আমি যেটুকু একজন সাংবাদিক হিসেবে জানি এবং দায়িত্বশীল লোক থেকে আমাকে বলা হয়েছে যে 5ই আগস্টের আগে তিনি সিদ্ধান্ত নিয়েছেন চপ্পু সাহেবকে ছড়ানো। তার দলের মধ্যেই এই হঠাৎ করে রাষ্ট্রপতি পদের নির্বাচনটা করাতে সরকারের মধ্যে এবং দলের মধ্যে একটা ডিসঅর্ডার তৈরি হচ্ছে। কীরকম ধরেন, স্থানীয় সরকার মন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি যখন সালাউদ্দিন সাহেবকে স্বরাষ্ট্রমন্ত্রী করেন তখন তার কাছে এর চেয়ে বেটার চয়েস ছিল না, অনেকে রাজিও হচ্ছিলেন না। আবার এখন সালাউদ্দিন সাহেবকে স্থানীয় সরকারে নিয়ে আসা হলো, দলের মহাসচিব পদ শূন্য। এরকম একটা আলোচনা তাদের মধ্যেও হয়েছিল, কিন্তু উনি সরাসরি বলে দিলেন 5ই আগস্টের আগে তিনি তাকে সরাতে চান। বিষয়টা এখানে আসছে। কিন্তু এই মহা যে চিন্তা, এই চিন্তাটা তো উনি এই সকল রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করতে পারতেন এবং তাদেরকে বলতে পারতেন আমরা জুলাই সনদটা একটা ঘোষণা আসা উচিত ছিল যে আমরা জুলাই সনদটা বাস্তবায়ন করব, অবিলম্বেই করব। বিশেষ করে রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলীর ক্ষেত্রে যেসব সংশোধনী বিএনপি মেনে নিয়েছে সেটা সে আগামী 2 সপ্তাহের মধ্যে করতে পারে, তার নিজস্ব সংখ্যাগরিষ্ঠ দিদি করতে পারে। কেউ তো ভালো কাজ করতে কেউ বাধা দিবে না, সেটা চাইলে করতে পারে। এখন কথাটা হচ্ছে যে একটা ঐক্যমতের মাধ্যমে হওয়া উচিত ছিল। কর্নেল অলির কথা আমি 2-1 কথা একটু বলে নেই। কর্নেল অলির কথা যে বলছেন, ফেসিবাদ বিরোধী লড়াই ছিলেন সত্য, আবার ছন্দপতনও ছিল তার। তিনি মাঝখানে মহাজোটে যোগ দিয়েছিলেন শেখ হাসিনার নেতৃত্বে। 2007 সালের যে নির্বাচনটি হয় নাই, সেই নির্বাচনে তার দল, তিনি তখন সেই দলের কো চেয়ারম্যান ছিলেন, শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে, মহাজোটের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনেও দাঁড়িয়েছিলেন। তিনিও একজন দলীয় ব্যক্তি। আন্দোলনের তারপর থেকে এর আগে অনেক ঘটনা ছিল, আমি এগুলা বলবো না, ব্যক্তিগতভাবে আক্রমণ হয়ে যায়, কিন্তু তারপরে এই ফ্যাসিবাদী লড়াইয়ে তিনি ছিলেন, কিন্তু মির্জা ফখরুলের মতো না, তার ভূমিকাটা অন্যরকম। হানান মাসুদ যেরকম সম্মান করে তিনি বললেন যে এই যে ধরেন, আপনি কি এই পার্ট নিয়ে আর আলোচনা করবেন? আমি একটু শেষ করে দিই, 1 মিনিটে শেষ করে দিই। ধরেন বিএনপি যখন রাষ্ট্রপতি পদে এই মনোনয়নটা দিল, বিএনপি এর আগে 2 জন রাষ্ট্রপতি ছিলেন, রাজনৈতিক ব্যক্তি, মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ। একজন হচ্ছে বিএনপির তৎকালীন মহাসচিব অধ্যাপক বি চৌধুরী, যিনি প্রয়াত, আর এই প্রথম আবার আরেকজন আসলেন। তৎকালীন মহাসচিব কিন্তু রাষ্ট্রপতি পদ ছেড়ে দিতে হয়েছে, এগুলোর অন্য কাহিনী, আমি এটা বিস্তারিত যাব না। এই প্রথম আরেকজন, কিন্তু মির্জা বদরুজা চৌধুরী আর মির্জা ফখরুলের মধ্যে তফাৎ ছিল। তফাৎটা হইল, বি চৌধুরী, বদরুজা চৌধুরী, যিনি বি চৌধুরী নামে পরিচিত, তিনি একটা ক্ষমতাসীন দলের মহাসচিব ছিলেন, আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব হয়েছেন 15 বছর ছিলেন, যখন দলের খুব দুঃসময়, জেল, জুলুম, নির্যাতন, উনার নিজের বিরুদ্ধে মামলা ছিল 82টা, এবং তিনি
ঊনসত্তরের গণ অভ্যুত্থান করেছেন, জেল খেটেছেন। জি ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, এসএমএলের সভাপতি ছিলেন। দীর্ঘ পৌরসভার রাজনৈতিক মেয়র ক্যারিয়ার ছিল থেকে তার। জি প্রতিমন্ত্রী, মন্ত্রী হয়ে একটা বর্ণাঢ্য লড়াইয়ের মধ্য দিয়া তিনি হয়েছেন। এরকম একটা ব্যক্তি আমার তো মনে হয় ঐক্যমতের মাধ্যমে হওয়া উচিত। আমি এটা আহ্বান করব সরকারি দলকে, জি এখনো সময় যায় নাই, সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলাপ করুক যে আসুন আমরা রাষ্ট্রপতি, কারণ বিরোধী দল তো এই ক্ষেত্রে যদি আমি বলি যে আব্দুল হান্নান মাসুদ যেই কথাটি তিনি বলছিলেন যে ঐক্যমত্যের মাধ্যমে যদি একজন রাষ্ট্রপতি নির্বাচিত হন, সেখানে আসলে ভোটের প্রয়োজনীয়তা পড়ে না, নির্বাচনের প্রয়োজন পড়ছে না। অনেকে বলছেন যে ক্ষমতাসীন দলের প্রার্থী যেহেতু জিতবেন, আপনারা যেহেতু আবার পাল্টা প্রার্থী দিচ্ছেন, সেক্ষেত্রে নির্বাচনটা, ভোট গ্রহণটা হতে হচ্ছে। এখানে অর্থের অপচয় ও আইনি আনুষ্ঠানিকতা মাত্রই থেকে যাচ্ছে। এখানে আসলে ঐক্যমত্যে পৌঁছালে কি এটি এড়ানো সম্ভব কিনা? এটা গণতন্ত্র সৌন্দর্য। আপনি এটাকে যে আমরা জিতবো না তাই বলে যে প্রতিদ্বন্দ্বিতা করব না, এটা তো একটা তাহলে এক্সাম্পল হয়ে যেত। আব্দুর রহমান বিশ্বাস 1991 সালে উনি ইলেকশন করেছিলেন, তার বিপরীতে বদরুল হায়দার চৌধুরী ইলেকশন করেছিলেন। একটা ভালো নির্বাচন হয়েছিল। বদরুল হায়দার চৌধুরী 92টা ভোট পেয়েছিলেন, আর আব্দুর রহমান বিশ্বাস তৎকালীন রাষ্ট্রপতি, 10ম রাষ্ট্রপতি 172টা ভোট পেয়েছিলেন। তো তখনও কিন্তু হচ্ছে 70 অনুচ্ছেদ ওইভাবে কার্যকর হয় নাই। আপনার বিএনপির জোটের প্রার্থী হওয়া সত্ত্বেও 60টা ভোট কম পাইছিলেন, মেবি 4টা কি 5টা ভোট। রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সাহেব 7 জনও কিন্তু সংসদ সদস্য পদ চলে যায়নি। কিন্তু এবার সর্বদলীয় ঐক্যমতের মাধ্যমে যে হচ্ছে দলের বাইরে ভোট দেওয়া যাবে না, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধুমাত্র সরকারকে সহযোগিতার জন্যে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি শুধুমাত্র বিএনপির মহাসচিব এভাবে হইতো না, বলা হতো যে বাংলাদেশের মহাসচিব, যখন উনি আন্দোলন সংগ্রাম করতেন। কিন্তু ইলেকশনের পরে উনি বাংলাদেশের মহাসচিব না থেকে আবার বিএনপির মহাসচিব হওয়ার চেষ্টা করেছেন। যেমন রংপুরে সেই দিন গিয়ে বক্তব্য দিলেন রংপুরের মানুষকে, আপনারা বিরোধী দলের এমপি বানাবেন আবার উন্নয়ন আশা করবেন, সেটা তো হতে পারে না। এই ধরনের কোট আনকোট এই ধরনের কথা বলেছেন। তার মানে উনি কি নিজেকেই প্রশ্নবিদ্ধ করেছেন? আসলে ওনার দীর্ঘ সংগ্রামকে প্রশ্নবিদ্ধ করেছেন এই ধরনের কথা বলে। দেশের মানুষ কাকে ভোট দিবে, তার প্রার্থী কে হবে? রংপুরের মানুষ জামাতকে ভোট দিয়েছে বা বিরোধী দলীয় এমপি বেশি বানিয়েছে, এই জন্য রংপুরের মানুষ কি হচ্ছে উন্নয়ন কাজ থেকে বঞ্চিত হবে? এই ধরনের বক্তব্য দিয়ে উনি নিজেকে আসলে মানে বাংলাদেশের মহাসচিব থেকে বিএনপির মহাসচিবের মধ্যে আবদ্ধ করার চেষ্টা করেছেন। এটা খুবই দুঃখজনক। তারপরে ওনার প্রতি আমাদের যে শ্রদ্ধা, আমি বলছি হচ্ছে আমাদের দলীয় যদি হচ্ছে ইয়ে না থাকতো, আমি হয়তো বা আমি মনে করতাম যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেটার। কিন্তু যেহেতু আমরা একটা দল করি, দলের সিদ্ধান্তকে আমাদেরকে এখন প্রাধান্য দিতে হবে এবং সেই সুযোগও নেই, সেটা আমাদের প্রার্থী এখন কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। মন্ত্রিসভায় আসলে রদবদলের কথাও শোনা যাচ্ছে, তো সেটি নিয়ে আপনাদের বক্তব্য কি? আসলে সরকারের উচিত 6 মাস অন্তর অন্তর যাচাই করা। আসলে সরকার তো আমাদেরও, এই সরকার তো হচ্ছে আমাদের রক্তের উপর দিয়ে এই সরকার। আমরা রক্ত জড়িয়েছি, বিএনপিও রক্ত জড়িয়েছে, এবং বিএনপির প্রত্যেকটা লোক মাইর খেয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে একেবারে হচ্ছে লোকাল ওয়ার্ড পর্যন্ত জামাতের প্রত্যেকটা লোক মাইর খেয়েছে। এবং এনসিপির যারা ইয়ে করেছে তারা জীবনের বাজি রেখে লড়াই করেছে। সংসদে যারাই আছে বলতো সবাই হচ্ছে মানে হচ্ছে সংগ্রাম করা লোক, সবাই সংগ্রাম করে হাসিনার পতন ঘটিয়ে একটা নির্বাচিত সরকার চেয়েছে, নির্বাচিত একটা সরকার এসেছে। এখন এই সরকারটা শুধু বিএনপির সরকার না, এটা আবারও বলতেছে, এই সরকারটা বিএনপির সরকার না। বিএনপি যদিও বলেছিল যে জাতীয় সরকার করবে, কিন্তু ইয়ার পরে ভুলে গিয়েছে জাতীয় সরকার কি জিনিস, সেটাই দেখতেছি না আর কি। তো এখন এই সরকারকে সফল হইতে হবে। সফল হওয়ার জন্যে সরকারের নিজের আত্মসমালোচনা করা দরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেইল করতেছে, স্বীকার করুক আর না করুক। ঢাকা শহরে প্রায় 10 জন বিএনপি দলীয় নেতা হত্যার শিকার হয়েছে বিভিন্নভাবে। কয়েকদিন আগে মিরপুরও হত্যার শিকার হতে হয়েছে। তো এই ধরনের ভয়াবহ অবস্থা এবং সারা দেশে যেভাবে হত্যাকাণ্ড বেড়েছে, এবং বিএনপির নিজস্ব আমার 2001 সালে যখন হচ্ছে বিএনপি ক্ষমতায় আসে, 2-3 বছর 2003-এ না র্যাব গঠন করছে, হ্যাঁ 2 বছরে বিএনপি তার নেতাকর্মীদেরকেই
কন্ট্রোল করতে পারে নাই, ছাত্র দলের কার্যক্রম স্থগিত করতে হয়েছে, যুব দলের কার্যক্রম স্থগিত করতে হয়েছে। এরপর হচ্ছে দেশব্যাপী একটা র্যাব প্রতিষ্ঠিত করে যৌথ বাহিনীর বিরাট অভিযান চালাতে হয়েছে, যেটার বড় শিকার হয়েছে বিএনপি দলীয় সন্ত্রাসীরা। ঠিক একইভাবে বিএনপি তার রাজনৈতিক এই যে তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না, তারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছে। চাঁদাবাজি নিয়ে ছাত্রদল আর যুব দলের মধ্যে যে সংঘাতটা নিউ মার্কেটে হলো, চাঁদার ভাগ নিয়ে পাঁচজন করে ছাত্র দলের 5 জন, যুব দলের 5 জন বহিষ্কার হলো। এদেরকে তো অ্যারেস্ট করা দরকার। তো বিএনপিকে এটা কন্ট্রোল করতে হবে, না হয় আবার 1.5-2 বছর পর আবার নিজ দলের বিরুদ্ধে অভিযান চালাইতে হবে। তো সেই ক্ষেত্রে যদি এই স্বরাষ্ট্রমন্ত্রী যেহেতু কন্ট্রোল করতে পারতেছে না, চেঞ্জ করা দরকার, চেঞ্জ করে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আসা দরকার। এটা আমি বিএনপি সমালোচনার জন্য বলতেছি না, এবং আমি এটা স্বরাষ্ট্রমন্ত্রীকে খাটো করেও বলতেছি না। ব্যাপক কাজ আছে ওনাকে দলীয় অনেক কাজ করতে হবে। যদি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রেই, অবশ্য উনি সরাসরি থানায় গিয়ে বলছেন বিএনপি নেতা কমিটির দিকে একটু খেয়াল রাখো, উনি এটা বলতে পারেন না আসলে একটা সাংবাদিক পোস্টে থেকে। উনি বলতে পারেন যাতে মানুষের যাতে সেবার মান নয়, বিএনপির নেতা কর্মীদের দিকে খেয়াল রাখবে, এনসিপির নেতা কর্মীদের দিকে খেয়াল রাখতে হবে না, বা যে এই লোক কোনো দলই করে না তার দিকে খেয়াল রাখতে হবে না। এগুলো তো সমালোচিত হয়েছে। তো বিএনপিকে দেশের স্বার্থে সফল হইতে হবে। এই কারণে মন্ত্রী পরিষদের এই যে দুর্নীতিগ্রস্ত মন্ত্রী যারা আছেন, এই যে আমাদের স্পেশালি হচ্ছে সরকার যে ভোগান্তির শিকার হচ্ছে, সরকারের যেভাবে প্রশ্নবিদ্ধ হচ্ছে, দেশের মানুষ যেভাবে সরকারের উপর ক্ষুব্ধ হচ্ছে ইলেকট্রিসিটি নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করব আমরা একটু। এই ক্ষেত্রে সরকারকে আরো সচেতন হয়ে আসলে রদবদল করা দরকার। জি, জনাব সালাউদ্দিন, আপনার কাছে আসি যে গ্যাসের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন কমে দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। আপনি জানেন যে মহেশখালী এলএনজি টার্মিনালের সংকট পরিস্থিতিকে আরও জটিল করেছে। বিদ্যুৎ মন্ত্রী নিজেই বলেছেন FSRU মেরামত শেষ না হওয়া পর্যন্ত লোডশেডিং ব্যবস্থাপনাও অপেক্ষা করা ছাড়া আপাতত সরকারের হাতে খুব বেশি বিকল্প নেই। এটি কি শুধু একটি সাময়িক সরবরাহ সংকট, নাকি জ্বালানি ব্যবস্থার কাঠামোগত দুর্বলতাই এখানে প্রকাশ পাচ্ছে? আমি তারপর উত্তর দিচ্ছি। এর আগে একটা মজার কথা বলে নেই। ওই যে রংপুর নিয়ে একটা কথা আসছে তো, জি বলুন। এটা খুব ঐতিহাসিক ঘটনা। রংপুরের অভ্যাসগতভাবে তারা বিরোধী দলকে ভোট দেয়। এরশাদ সাহেব যখন রংপুরে প্রেসিডেন্ট ছিলেন, 86 সালের নির্বাচনে এরশাদ সাহেব জাতীয় পার্টিকে ভোট দেয় নাই রংপুরে। এরশাদ সাহেবের পতনের পর সবাই আবার এরশাদ সাহেবের সারা জীবন ভোট দিয়েছে। এটা হলো রংপুরের একটা অভ্যাস। ইনিও তো ওই অভ্যাসে মজা করে বলছেন যে আপনারা তো সবসময় বিরোধী দলকে ভোট দেন। আচ্ছা, সিলেটের একটা সুনাম আছে, সিলেট যাকে ভোট দেয় সেই সরকার গঠন করে। এখন পর্যন্ত তার বদল হয় না। এটা মজা করলাম। আপনার বিদ্যুতের পরিস্থিতি বলি, জি, সব সমস্যা একসঙ্গে হয়েছে। এক হচ্ছে যান্ত্রিক সমস্যা, আর একটা হলো ব্যবস্থাপনার সমস্যা, আরেকটা হলো এই সময়ের সমস্যা। সময়ের সমস্যা কি জানেন? আমাদের 12 মাসের মধ্যে এই 3 মাস হচ্ছে বিদ্যুতের চাহিদা বেশি, কারণ আপনার ফ্যান চলে, এসি চলে, এবং মানুষ জেগে থাকার ইয়াটা শীতকালে মানুষ, বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ 9টা-10টার মধ্যে ঘুমিয়ে যায়। আর এখন যেহেতু গরমের সময়, মানুষের জেগে থাকার পরিমাণও বেশি। মানে এই সময়টা হচ্ছে বিদ্যুতের চাহিদা, মানে টপ চাহিদার সময়। তারপরে প্রধান যে সমস্যাটা বাংলাদেশের সামনে পড়েছে, সেটা তো বাংলাদেশের সামনে না, সারা পৃথিবীর সামনে পড়ে আছে। সারা পৃথিবী একটা জ্বালানি সংকটের মধ্যে পড়ে গেছে ইরান যুদ্ধের কারণে। আমাদের ইরান থেকে বিশ্বের যে জ্বালানি, তার ইরান থেকে সম্ভবত 30% 35% জ্বালানি শুধু ইরান থেকেই আসে। আবার ইয়ে থেকে, এই যে আপনার হরমুজ প্রণালী, ইরান থেকে না, হরমুজ প্রণালী, আমি কি বলছি, কারেকশন করে দিচ্ছি, হরমুজ প্রণালীতেই। হরমুজ প্রণালীর পাশে আছে লোহিত সাগর। লোহিত সাগরেও আপনার সঠিকভাবে জ্বালানি সরবরাহ হয় না। তো এইটা একটা দেশীয় ক্রাইসিস এবং একটা আন্তর্জাতিক ক্রাইসিস। বিএনপির একটা দুঃখ হলো, বিএনপি যখনই ক্ষমতায় আসে তখন পৃথিবীর কোথাও একটা যুদ্ধ বাঁধে। এর আগে বেগম খালেদা জিয়া যখন ছিলেন তখন উপসাগরীয় যুদ্ধ হয়েছিল। এবার ইরান যুদ্ধটা সারা পৃথিবীতে জ্বালানির বাজারকে টালমাটাল করে ফেলছে। এখন আমাদের দেশ একটা গরিব দেশ,
আমরা কি পরিমাণ এখন বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে, কিনতে হচ্ছে, জ্বালানি কিনতে হচ্ছে। আপনি ধরেন আমাদের এখানে 3 ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো 3 ধরনের, কয়লা দিয়ে চলে, তেল দিয়ে চলে, গ্যাস দিয়ে চলে। ফলে এটা একটা সংকট হয়েছে। আর একটা হলো ব্যবস্থাপনার সংকট। আমি যেটা শেষ করে দিই, আপনি বোধহয় ওই দিকে যাবেন। ব্যবস্থাপনার সংকট হলো, আমার মনে হয় যে ঠিক মতো ব্যবস্থাপনাটা হচ্ছে না। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, আমি ক্রাইসিসের সময় আমি কি করতে পারি। আমরা কোভিড-19 সময় কি করেছিলাম। আমি ক্রাইসিসের সময় আমার এই যে সরকারি অফিস, আপনি গিয়ে দেখবেন 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস, তো গিয়ে দেখবেন মূলত কাজ হয় 2 ঘন্টা। আমি সকাল 8টা থেকে অফিস করে দেন, 2টার মধ্যে অফিস শেষ করে দেন। স্কুল কলেজ সকাল 8টা থেকে 2টার মধ্যে, 2টার থেকে আপনি সব বিপানি বোতামগুলো খুলে দেন, বিকাল রাত 8টা পর্যন্ত রাখেন। আর যত মেল ফ্যাক্টরি আছে সন্ধ্যার থেকে শুরু করবে, ভোর বেলা 8টা পর্যন্ত। শর্ট টাইম পরিকল্পনা, যেহেতু আমি সেটা শর্ট টাইম, আর একই সঙ্গে আমাকে এই যে নতুন জ্বালানির উৎসর দিকে যাইতে হবে, আমাদেরকে সৌর বিদ্যুতের দিকে যাইতে হবে, আমাদেরকে সস্তা বিদ্যুতের দিকে যাইতে হবে। নানান ভাবে বিদ্যুৎ কিন্তু আজকাল উৎপাদন হচ্ছে, হ্যাঁ, আপনার সেগুলোর দিকে নজর দিতে হবে। আব্দুল হান্নান মাসুদ, সরকার বলছে বর্তমান জ্বালানি সংকট মূলত আগের সরকারের ভুল নীতির উত্তরাধিকার এবং একটি চক্র একে ব্যবহার করে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। দায়টা আসলে কোথায়, আগের নীতিতে, বর্তমান ব্যবস্থাপনায়, নাকি সংকটকে ঘিরে রাজনৈতিক টানাপোড়েনে? না, অবশ্যই সংকটের একটা বড় কি পয়েন্ট তো হচ্ছে শেখ হাসিনার 16 বছর লুটপাট, 17 বছর লুটপাট। এটা তো আমি আপনি অস্বীকার করতে পারবো না। এবং হচ্ছে সরকারকে আমরা এটা নিয়ে সরকারকে একেবারে দায় মুক্তিও দিতে পারবো না। বর্তমান সরকারকে সংকট তো অবশ্যই আছে, কিন্তু সেই সংকটের কথা আমরা মাত্র হচ্ছে 3 মাস আগেও যখন মাত্র 1 মাস আগে যখন হচ্ছে সংসদে বারবার বলছি লোডশেডিং হচ্ছে, সরকারের মন্ত্রী উঠে অস্বীকার করছে কোনো লোডশেডিং নেই, এটা জাস্ট হচ্ছে ব্যবস্থাপনার ত্রুটি বা হচ্ছে একটু কি বলে সঞ্চালন লাইনের ত্রুটি। এটার অন রেকর্ড সরকার বলছে যে আগামী আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধরনের সংকট তৈরি হবে না এবং আমাদের সেই পরিমাণ মজুত আছে। তাহলে হঠাৎ করে 2-1টা ঘটনার পরে এই ধরনের সংকট তৈরি হলো কেন? 18 ঘন্টা ধরে কেমন মানুষ বিদ্যুৎ পাবে না? কেন 22 ঘন্টা বিদ্যুৎ পাবে না? নিশ্চয় সরকারের ত্রুটি আছে। এত কনফিডেন্স সহকারে বলছে কিছু তো সমস্যা তৈরি হবেই। আমরা তো দুর্যোগ বা হচ্ছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট তো আমরা অ্যাভয়েড করতে পারবো না, যেটা হওয়ার। যেমন হচ্ছে এলএনজি টার্মিনাল বঙ্গোপসাগরে সেখানে ত্রুটি হয়েছে, সেটা সারাতে সময় লাগবে। তাই বলে যে একেবারে 22 ঘন্টা ধরে মানুষ বিদ্যুৎ পাবো না, সেটা তো হতে পারে না। সমাধানটা কি হতে পারে? সমাধান কি হইতে পারে? আসলে হচ্ছে বাংলাদেশের সমাধান তো অনেক। সমাধানের মধ্যে আমরা দেখছি লাইনের পর লাইন, কিলোমিটারের পর কিলোমিটার লাইন। তেলের দাম যেদিন বাড়াইয়া দিছে, গ্যাসের দাম যেদিন হচ্ছে বৃদ্ধি করে দিছে, তারপর দিন থেকে লাইন আর নাই। সমাধান কোথায়? সমাধান তো হচ্ছে সরকার কি চাচ্ছে, কি নীতি প্রণয়ন করতেছে। সরকার একটা নতুন নীতি প্রণয়নের চেষ্টা করতেছে। তো সেই নীতি প্রণয়নের ঘোষণা আসার পর থেকে 10 বছর মেয়াদী সেই নীতি প্রণয়নের ঘোষণার পর থেকে সংকট মারাত্মক আকার ধারণ করেছে। যতদিন ঘোষণা আসে নাই ততদিন এত মারাত্মক আকার ধারণ করে নাই। আমাদের তো ইরান ইসরায়েল যুদ্ধ তো আজকে কয় মাস, প্রায় 6 মাস চলতেছে, 5-6 মাস চলতেছে সরকার ক্ষমতায় আসার পর থেকে। এটা তো আমরা কাটিয়ে উঠছি 3 মাসের মাথায় মোটামুটি। আমরা তো বিকল্প ব্যবস্থা করে ফেলছিলাম। তেল গ্যাস তো আসা শুরু হয়েছিল না, মোটামুটি একটা স্থবিরতার মধ্যে আসছিল। গ্যাসের দাম আমরা আবার কিছুটা কমাইতেও পারছি। তাহলে এখন আবার সেই ইরান ইসরায়েল যুদ্ধের কথা আসে কেন? মনে থাকার কথা যাচ্ছে ইউক্রেন যুদ্ধের পরে চাইলের দাম, ডালের দাম, তেলের দাম সব বেড়ে গেছিল। তখন মানুষ বলতো যে গায়ে জ্বর হলেও মনে হয় ইউক্রেন যুদ্ধের প্রভাব হচ্ছে। এখন যদি একই ধরনের কথা যদি যাচ্ছে সেভাবে বলে যে ইরান ইসরায়েল যুদ্ধের প্রভাবেই সব হচ্ছে, সেটাও না। সরকার ধরন হচ্ছে বেসরকারি বিদ্যুৎ বিভাগকে, জ্বালানি বিভাগকে বেসরকারীকরণের উদ্যোগ নিয়েছে। আমার এক বিপিসিতে পরিচিত এক ভাই বলল যে হচ্ছে বসুন্ধরার লোকজন আইসা খুব হামকি দামকি যে হচ্ছে এই নীতিতে
সাই দেওয়ার জন্য বিপিসি তৎকালীন চেয়ারম্যানকে 26 তারিখে যাকে সরাইয়া দেওয়া হলো তিনি রাজি হন নাই, কিন্তু তারপরে 2 দিন পরে ওনাকে সরিয়ে দেওয়া হলো, নতুন একজনকে দায়িত্ব দেওয়া হলো। দায়িত্ব দিয়ে সরকার বৃহস্পতিবারে সিটি করছে 3 দিনের ভিতরে কিভাবে বিদ্যুতের জ্বালানি আমদানি ক্ষেত্রে বেসরকারি খাতকে সংযুক্ত করা যায় 3 দিনের ভিতরে সিটি ইস্যু করছে। 3 দিনের ভিতরে জানা হচ্ছে বিপিসি তাদের পর্যালোচনা দেয়, শুক্রবার শনিবার আর রবিবার অফিস, রবিবারে তাদেরকে মানে জবাব দিতে হবে। তো এগুলা তো হচ্ছে সরকারের ভিতর অস্থিরতা, কিসের একটি বিনিময়ে কথা সরকার বলি। এগুলা করতেছে। জি হান্নান মাসুদ, একটি কথা বলি। এগুলা তো ডকুমেন্টেড, আমার কথাগুলা আমি প্রশ্ন তুলে যাচ্ছি, আচ্ছা, মানে এগুলার জবাব তো সরকারকে দিতে হবে। সরকার কেন মানে এইরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কেন 3 দিনের ভিতর মানে শুক্র শনিবার রেখে রবিবারে মতামত দিতে হবে, এই ধরনের সিটি ইস্যু করে, কার মাথা থেকে আসে? তো সব মিলিয়ে যেমন গ্যাসের দাম, সরকার গ্যাসের দাম নির্ধারণ করে রাখছে এখন 1592 টাকা এলপিজি গ্যাস সিলিন্ডার, 2100 টাকার নিচে গ্যাস পাওয়া যাচ্ছে না, বেসরকারি খাতের হাতে পুরোটা। তা আপনি এই গ্যাস 2100 টাকা দিলে পাওয়া যাচ্ছে, 2200 টাকা দিলে পাওয়া যাচ্ছে, কেন 1592 টাকা কিংবা 1600 টাকায় পাওয়া যাচ্ছে না? আমি একটি প্রশ্ন করতে চাই আব্দুল হান্নান এগুলো মাসুদ। কন্ট্রোল করবে কে? গতকালকে বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বাস্তব চিত্রটাই তুলে ধরবার চেষ্টা করেছেন। আজকে যেটি বিদ্যুৎ মন্ত্রী বলেছেন, এখন শুধু দিন গোনা ছাড়া আর কিছু করার নেই। এখানেই সরকার বারবারই বলছে তাদের অসহায়তার বার্তা কিন্তু দিচ্ছে, অথচ গত পরশু বিদ্যুৎ প্রতিমন্ত্রী আর বিদ্যুৎ মন্ত্রী বলেছিল যে হচ্ছে আজকে সন্ধ্যা থেকেই সুফল পাওয়া শুরু হবে বলেছিলেন। জি, তো তাহলে এই রকমের জনগণের কাছে এরকম ধোঁয়াশা রাখে সুফল কেন? পাওয়া শুরু হতে পারে সেটি বলেছেন এবং দুঃখ প্রকাশও করেছেন গতকালকে, এবং আজকেও অসহায়তার বার্তাটা বারবার মন্ত্রী দেবার চেষ্টা করছেন। সেখানে কি আমরা সময় দিচ্ছি? ওই যে আমাদের জ্বালানি খাতের যে হচ্ছে সংসদীয় কমিটি হয়েছে, তাদের মাধ্যমে একটা সর্বদলীয় একটা তদন্ত কমিটি গঠন করে তদন্ত করা দরকার যে কেন এই ধরনের অবস্থা তৈরি হয়েছে, এই ক্ষেত্রে মন্ত্রণালয়ের দায়ী কতটুকু, এবং স্পেশালি হচ্ছে এই যে বেসরকারি খাতের হাতে, বেসরকারি কোম্পানিগুলোর হাতে, মাফিয়াদের হাতে আপনার বিদ্যুৎ খাত, জ্বালানি খাতকে তুলে দেওয়া সরকারের যে হচ্ছে অস্থিরতা এই বিদ্যুৎ জ্বালানি বিভাগের, এটার পিছনের কারণ অনুসন্ধান করা দরকার। জি, আমি একটু জনাব সালেউদ্দিন আপনার কাছে আসতে চাই। এই যে দেশ জুড়ে 8 থেকে 12 ঘন্টা লোডশেডিং এর কথা বলছে, মানুষ আসলে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, বিদ্যুৎ অফিস ঘেরাও করছে, ভাঙচুর করছে, কর্মকর্তাদের অবরুদ্ধ করছে। আপনার মূল্যায়নকে এই জনরোষ কি রাজনৈতিকভাবে কোনো উস্কানি দেখছেন, বা হঠাৎ করে মানুষ এত ক্ষোভ কেন ঝাড়ছে? সেটি যেমন আছে তেমনি সরকারের থেকে তাদের অসহায়তার বার্তাটাও দেওয়া হচ্ছে। আসলে এখানে এখন প্রয়োজন কি? আমি একটু আগেই রেকর্ড দেখতেছিলাম 2022 থেকে 2024 সালে জুন জুলাই আগস্ট মাসে বিদ্যুতের পরিস্থিতি কি ছিল রেকর্ড দেখে দেখলাম। তখনও 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ থাকতো গ্রাম অঞ্চলে, শহর অঞ্চলে একটু বেশি সময় থাকতো, পৌর এলাকা এবং রাজধানীতে একটু আরো বেশি থাকে। তো এইটা একটা জাতীয় ক্রাইসিস আমাদের। এখন এই যে বিদ্যুৎ মন্ত্রণালয়ে যিনি মন্ত্রী আছেন তিনি প্রবীণ মানুষ, যিনি প্রতিমন্ত্রী আছেন তিনি নবীন মানুষ, কিন্তু দুইজনের সমন্বয়ে কাজ করতে পারতেন। কিন্তু দায়িত্বটা তো তাদের একার দায়িত্ব না, এটা জাতীয় দায়িত্ব। এখন তারা এটাকে তাদের দলীয় সরকার হিসাবে মনে করতে পারে, কিন্তু সংকটটা জাতির। এই বিদ্যুতের ভোগান্তি বিএনপি, আওয়ামী লীগ, জামাত, যারাই যে দলের সমর্থক সবাই ভোগান্তির মধ্যে আছে। ফলে জাতীয় সংকটটা সম্মিলিতভাবে মোকাবেলা করা আর স্বচ্ছতার সঙ্গে মোকাবেলা করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন এই জ্বালানি সেক্টরে আমাদের হাজার হাজার কোটি টাকা অতীতে লুটপাট হয়েছে। আমরা এটা দেখতে চাই না যে এই সরকার চলে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে লুটপাটের অভিযোগ উঠছে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনারা সকলে মিলে ব্যর্থ হইলে আপনি কিন্তু গালি দিবেন না। আমি মনে করি এই জ্বালানি সংকটটা সম্মিলিত কিছু কিছু সংকট, এটা জাতীয় সমস্যা, কিন্তু আজকের একদিনের সমস্যা না, দীর্ঘকাল ধরে জাতি এটা ভুগতেছে। এই জাতীয় সংকটটা জাতীয়ভাবে মোকাবেলা করা উচিত। বিএনপি কিছু কিছু ক্ষেত্রে দলীয় দৃষ্টিভঙ্গিতে চলে। আমি আপনার এই মাধ্যমে এখানে একটা বলে যাই, আমি বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী, তবু আমি বলি বিএনপি যখন ক্ষমতা যায় তখন সে মিত্রহীন হয়ে পড়ে, আর বিএনপি যখন ক্ষমতায় থাকে না তখন তার সঙ্গে অনেক মিত্র থাকে। আমি মনে করি এইটা একটা ঐক্যের সময়। ফ্যাসিবাদ বিদায়ের পর আবার ফ্যাসিবাদ বাংলাদেশে ঢুকে যাওয়ার একটা
উকিঝুঁকি আছে, একটা হুমকি আছে। এই ধরনের একটা পরিস্থিতিতে জুলাইয়ের চেতনাকে ধারণ করে তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ রাখা ঐক্যবদ্ধ উচিত। থাকতে হবে। আমি আব্দুল হান্নান মাসুদ আপনার কাছে আসি যে আপনারা অভিযোগ করছেন জ্বালানি খাতকে আসলে বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং আগের সরকারের মাফিয়া তন্ত্রের পুনরাবৃত্তি আপনারা বলছেন। আপনারা যদি মনে করেন যে বেসরকারি খাতের অংশগ্রহণের বিরোধিতা যদি আপনারা করেন তাহলে বিকল্পটা কি? না, এবং আমরা স্বচ্ছতা প্রতিযোগিতার মাধ্যমে বেসরকারি সুযোগ রেখেও কিভাবে জাতীয় স্বার্থটা রক্ষা করা যায়? আমরা বিরোধিতা করতেছি না এবং আমরা পুরোপুরি বেসরকারি খাতের হাতে তুলে দেওয়ার পক্ষপাতীও না। স্বচ্ছতা দরকার, এটা নিয়ে ওপেন ডিসকাশন হওয়া দরকার। এটা শুধুমাত্র মন্ত্রী, একটা জনগুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র মন্ত্রী আর হচ্ছে তার আমলারা ডিসিশন নিয়ে নিবে বেসরকারিতে যেতে হবে সেরকম ইস্যু না। সর্বদলীয় বিশেষজ্ঞ সকলের সাথে বসে এটা ওপেন গণশুনানির মতো। ডিসকাশন হওয়া দরকার। জি। প্রয়োজনে 2 দিন ব্যাপী ডিসকাশন হওয়া দরকার, 3 দিন ব্যাপী ডিসকাশন হওয়া দরকার। 3 দিন সময় দিয়ে যে এই ব্যাপারে মতামত দেন এভাবে হয় না, এতে সন্দেহ হয়। কারণ এই খাতেই সবচেয়ে বেশি লুটপাটের ইতিহাস বাংলাদেশে। কই এখন তো ইরান ইসরায়েল যুদ্ধ তো সারা বিশ্বে প্রভাব পড়বে। শ্রীলঙ্কাতে সমস্যা নাই তো, ভারতে নাই তো, নেপালে নাই তো, মালয়েশিয়া নাই তো। শ্রীলঙ্কায় তো 2 বছর আগে স্বৈরাচারী সরকার গেছে, লুটপাট করে গেছে, তারা তো আরো খারাপ অবস্থায় গেছে ছিল অর্থনৈতিক ভাবে। নেপালও তো গেছে। নেপালের বিদ্যুৎ ব্যবস্থা অন্যরকম। এখন বাংলাদেশে কিন্তু আমরা আমাদের তো এটার দীর্ঘমেয়াদী বাস্তবতা তো পরিকল্পনা আছে। নেওয়ার জন্য ন্যাশনালি বসে সর্বদলীয় বিএনপি, জামাত, এনসিপি, বিশেষজ্ঞ সবাইকে নিয়ে বসে একটা দীর্ঘমেয়াদী 10 বছরের প্ল্যানিং তৈরি করা দরকার। এই প্ল্যান অনুযায়ী বিএনপিও কাজ করবে, জামাতও কাজ করবে, এনসিপিও কাজ করবে। তাহলে আপনি বলছেন যে সরকার যে 10 বছরের সরকার- উদ্যোগ নিয়েছে সেখানে আপনাদের অন্তর্ভুক্তিটা সরকার দরকার। আমাদের না, শুধু সবার। বিশেষজ্ঞ, স্পেশালি হচ্ছে এই বিশেষজ্ঞদের অন্তর্ভুক্তি দরকার। প্রয়োজন হায়ার করে আনা যেতে পারে। আমাদের দেশের অনেক মানব সম্পদ ইউএসএ এর গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছে, যুক্তরাজ্য গভর্নমেন্টকে পরামর্শ দিচ্ছে, তারা এই সরকারকে পরামর্শ দিতে পারে না, এসে কথা বলতে পারে না। সরকার তো ডাকে নাই, সরকার তো সেই আগের সেই 1 থেকে 6 এর সেই একজনকে ধরাই দিচ্ছে। এখন উনি মানে সকাল বিকাল শুধু চিঠি ইস্যু করে মাঝে মধ্যে জনগণকে ধমকও দেয় যে হচ্ছে এটার বিরুদ্ধে কথা বলতে গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। মানুষ তো আর এগুলোকে ভয় পায় না। আমি সেদিন কথায় কথায় বলতেছিলাম যে এখন আর আন্দোলন রাস্তায় হওয়া লাগবে না, সোশ্যাল মিডিয়ার এক আন্দোলনে সরকারকে অনেক কিছু পিছু হটতে হবে। এই যে শিক্ষা মন্ত্রণালয়ের ডিসিশন নিয়ে পিছু হটতে হয়েছে অনলাইনের আন্দোলনে, সরকারকে বিদ্যুৎ বিভাগের জ্বালানি মন্ত্রণালয়ের যেই প্রেস রিলিজ সেটা প্রত্যাহার করতে হয়েছে অনলাইনের আন্দোলনে। তো এই অনলাইন আন্দোলন তো কিছুটা স্থগিত করতে পারেন। রাস্তায় নেমে গেলে তো মানুষকে কন্ট্রোল করা যাবে না। এখানে যদি আমি বিরোধী দল বলি যে support হান্নান মাসুদ, দিচ্ছে আপনাকে, 80টি পল্লী বিদ্যুৎ সমিতি আইজিপি কে চিঠি দিয়ে নিরাপত্তা এবং চেয়েছে। পুলিশ তো সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারতেছে না। অনেক ক্ষেত্রে পুলিশ বলে যে তারা তাদের নিজেদের ক্যাম্পের নিরাপত্তা দিতে পারতেছে না। তারা আপনার হচ্ছে যদি পল্লী বিদ্যুৎ কেন্দ্রকে নিরাপত্তা দিতে চাই, দেশের অবস্থা কি হবে? সেক্ষেত্রে আপনাদের এবং আর কি বিরোধী দলের তো একটা ভূমিকা এই রয়েছে যে এই বিরোধী ধরনের দল তো জন সহযোগিতা করতেছে। অসন্তোষ আপনারা যাতে অনেক ক্ষেত্রে বলেন নাশকতার যে রূপ হচ্ছে না বিরোধী নেয়। দল কেন আন্দোলন করতেছে না। আমরা তো কিছু আন্দোলন করতেছি, মাঠে নামতেছি, কিন্তু আমরা সরকারের সাথে বসে এই সমস্যার সমাধানও করতে চাইতেছি। বিরোধী দল যদি এটা নিয়ে আন্দোলন করে, সাধারণ মানুষ যেভাবে এঙ্গেজ হবে, সরকার তো ঝামেলায় পড়েছে। বিরোধী দল তো সেখানে তো সরকারকে সরকার ঝামেলায় সময় ফেলতে চাচ্ছেই চাচ্ছে না। বারবার। সরকারকে তো বিরোধী দল ঝামেলায় ফেলতে চাচ্ছে না যে 5 বছরে 192 দিন হরতাল, 500 দিন হরতাল, এই ধরনের তো হচ্ছে করতে যাচ্ছে না বিরোধী দল। এই ক্ষেত্রে সরকার খুব ভালো একটা বিরোধী দল পাইছে আর কি, যারা সরকারকে আগ বাড়িয়ে গিয়ে সহযোগিতা করে। আর একটা বিষয় ভাই বললেন যে হচ্ছে এখানে আমরা 2 মিনিট সময় দিবেন। সরকার মিত্রহীন পড়ে যখনই ক্ষমতায় আসে, তো বিএনপি যখন মিত্রহীন হওয়ার মতো ডিসিশনগুলো নেওয়া শুরু করে তখন তো মিত্রহীন হয়ে পড়বেই। ধরেন হচ্ছে আমরা সবাই মিলে গণভোটের পক্ষে, বিএনপিও হাঁ চাইলো, আমিও হাঁ চাইলাম, জামাতও হাঁ চাইলো, সবাই হাঁ চাইলো। সরকার যেদিন আমরা শপথ নিতে গেলাম, সরকার এসে বলতেছে সাংবিধান সংস্কার পরিষদের শপথ আমরা নিব না। কি দরকার? সরকার তো আগের দিনও আমাদের সাথে আলোচনা করতে পারতো। নাহিদ ইসলামের বাসায় গিয়েছিল না প্রধানমন্ত্রী, জামাতার আমিরের বাসায় গিয়েছিল না, সেখানে গিয়ে তো আলোচনা করতে পারতো আমরা এই কারণে নিব না, আমরা এইভাবে বিষয়টা সমাধান করতে চাই, আলাপ হইতে পারতো। তাহলে সেই দিন তো আমরা এইভাবে সরকারের মুখোমুখি দাঁড়ানোর দরকার পড়তো না, মুখোমুখি কথা বলারও দরকার পড়তো না। সরকার ধরন হচ্ছে মানবাধিকার কমিশন অধ্যাদেশ, গুম কমিশন অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ নিজের মতো করে বাতিল করে দিল। কিন্তু সরকার ডেপুটি স্পিকার যখন চাইলো আপনারা গেলেন না, এবং সংবিধান সংশোধন কমিটিতেও যাওয়ার কথা বলছিল সিদ্ধান্ত বারবার। নিয়েছে, আলোচনা করে ডিসিশন নেই তো, আপনাদেরকে আহ্বান করা হয়েছিল। এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, নিয়ে তারপর বলতেছে আসেন। শেখ হাসিনাও তো আহ্বান করেছে, একই ধরনের কথা তো তখন বলতো। 2012 সালে শেখ হাসিনা আহ্বান করছিল যে হচ্ছে এই সংবিধান সংশোধন কমিটিতে বিএনপির জন্য পদও খালি রাখছিল, বিএনপি গিয়েছিল। কারণ জান এই সিদ্ধান্ত কি হবে,
বিএনপি যেটা চাইবো সেটাই পাস করিয়ে আনবো, আমরা যাই লাভ কি? বিএনপি কি এখানে কি কোনো ছাড় দেওয়ার তাহলে মানুষটা সেখানে আলাপ দেখাইছে? করলে কি মানে আজ কোনো পর্যন্ত সমাধানে দেখাইছে? পৌঁছানো সম্ভব হতো? সম্ভব না তো, কারণ সরকার তো সেই ধরনের সুযোগই দেখায় না। আজ পর্যন্ত কোন বিষয়টাতে আমরা মতামত দিচ্ছি সেই মতামতটা নিয়েছে সরকার, মানে হচ্ছে কোন এই ধরনের আইনগুলোতে সরকার যে ইয়েটা করতেছে, এই যে সরকার মানবাধিকার কমিশন আইন মন্ত্রিসভায় পাশ করলো, মানবাধিকার কমিশন সকলের বিরুদ্ধে মানবাধিকারের লঙ্ঘনের অভিযোগ হইলে তদন্ত করতে পারবে স্বাধীনভাবে। আইন শৃঙ্খলা বাহিনী করলে তারা তাদের তদন্ত করবে, তাদের কাছে রিপোর্ট চাইবে সরকারে যে আপনারা রিপোর্ট দেন, এই ধরনের অভিযোগ আসছে, তাদের সেই রিপোর্ট অনুযায়ী সরকার আবার যদি পছন্দ না হয় তাহলে সুপারিশ করবে। মানে পুরোটাই আগের আইনের মধ্যে মতো রাইখা দিছে সরকার। এটা কি বিরোধী দলের সাথে ডিসকাশন করেছে সেই আইন কিভাবে করতেছে? সেটা এখনো আবার হচ্ছে সেই ইন্ডেমনিটি দিয়ে দিচ্ছে এই আইন শৃঙ্খলা বাহিনীকে। গুম কমিশন আইন সরকার করতেছে, মন্ত্রিসভায় পাশ করলো। গুম কমিশন আইন কি যে হচ্ছে যার বিরুদ্ধে গুমের অভিযোগ যদি পুলিশের বিরুদ্ধে হয় পুলিশ তদন্ত করবে, র্যাবের বিরুদ্ধে হলে র্যাব তদন্ত করবে। আর যদি তদন্ত যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে যারা অভিযোগ করেছে সেই মিথ্যা প্রমাণিত অনুযায়ী আদালতে তাদের 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড হতে পারে। তাহলে কে যাবে? মানে পুলিশের বিরুদ্ধে? তাহলে তো এখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনি আসলে গুম হয়েছে কিনা ওনাকে তো র্যাব বা হচ্ছে পুলিশ যে তুলে নিয়ে গেছে তাদের মাধ্যমে রিপোর্ট আসুক, তারা যখন বলবে যে হচ্ছে হ্যাঁ স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার হয়েছেন তাহলে গুম, তার আগে গুম বলতে পারবো না, না হয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবারকে 5 বছর জেল খাটতে হবে। মানে এগুলো তো হচ্ছে সরকার এককভাবে এই ধরনের উল্টাপাল্টা। সরকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছে, যেটা বিএনপির চাহিদা ছিল। বিএনপিও তখন অন্তর্বর্তীকালীন সরকারকে বাহবা দিয়েছিল। এই আপনিও দেখছেন বিএনপিও অন্তর্বর্তীকালীন সরকার যখন হচ্ছে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ জারি করে, সুপ্রিম কোর্ট সচিবালয় করেছে, তাদেরকে অভিনন্দন জানাইছে এবং এর পক্ষে কথা বলছে। সরকার আইসে হঠাৎ করে এই অধ্যাদেশ বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট সচিবালয় বাদ দিয়ে দিছে। এবং গুম কমিশন অধ্যাদেশ বাদ দেওয়ার পরে মিরাজ শেখ নামে খুলনার একটা ছেলেকে আজকে 3 মাস ধরে নিখোঁজ, প্রথম আলো রিপোর্ট করেছে, তাকে আইন শৃঙ্খলা বাহিনী কোস্টগার্ডের পরিচয় তুলে নিয়ে গেছে। তো সেই ছেলেটা আজকে কার কাছে বিচারের জন্য যাবে? সেক্ষেত্রে তো একটি আইন হওয়ার জন্য যে বিল আকারে উত্থাপন করা হবে সেখানে তো আপনাদের বিরোধিতা করতে পারবে। ততদিন পর্যন্ত কি সেই অধ্যাদেশটা রাখতে পারতো না? মিরাজ শেখ তো আজকে গুম কমিশনের কাছে যায় বিচার চাইতে পারতো, সেটাই তো পারতেছে না। এটা তো সরকারের দায়। সরকার এইভাবে মিত্রহীন হয়ে পড়লে তো সরকারকে আমরা এখন পর্যন্ত সাপোর্ট দিয়ে যাচ্ছি, আন্দোলন যাচ্ছেন, সরকার এই ধরনের কাজ করতে থাকলে তো আমরা এই সরকারকে ওভাবে সাপোর্ট দিতে হবে না। হাসিনার মতো আচরণ করলে, সেই ধরনের আইনগুলো ফেরত আনলে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করলে সরকার কতদিন সাপোর্ট দিয়ে যাবে? জনাব সালাউদ্দিন, এই যে অনৈক্যের সুরের কথা আপনি প্রথম থেকে বলছেন, সেই অনৈক্যের সুরের কথা হান্নান মাসুদও বলছিলেন যে এখানে আসলে সরকারের দায়িত্বটা কি হওয়া প্রয়োজন? আপনি কি মনে করেন যেহেতু সরকারের ভূমিকাটা বেশি দায়িত্বশীল হবার ক্ষেত্রে বিরোধী দলের অবশ্যই এর আগে দুই একটা কথা বলেনি বিদ্যুৎ নিয়ে, নেপালের বিষয়টা আসছে তো। নেপাল কিন্তু জল বিদ্যুৎ, এরা বর্ষাকালে প্রচুর বিদ্যুৎ উৎপাদন করে, 1000 বিদ্যুৎ বিদেশে রপ্তানি করে, 40 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশকেও দেয়। নেপালের বিষয়টা অন্যরকম, হ্যাঁ, এটা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং নেপাল থেকে আমরা প্রচুর বিদ্যুৎ আনতে পারি, কিন্তু ভারতের সহযোগিতার জন্য হয়তো হয় না, অসহযোগিতার জন্য। এখন হান্নান মাসুদের কথার সঙ্গে আমি তেমন একটা দ্বিমত করব না, কিন্তু ঐক্য প্রতিষ্ঠাটা একতরফা হয় না। আমাদের ঐক্যের বিকল্প নেই, একটা বটম লাইন বলে দিচ্ছি, কিন্তু ঐক্যটা একতরফা হবে না। তারা কিন্তু শুরু থেকেই বিএনপির নেতৃবৃন্দ সম্পর্কে এমন কিছু মন্তব্য করছেন, এমন, আমি ওই যে মির্জা আব্বাসকে নিয়ে করেছেন তা এটা পাঠ এটার জন্য না, শুরু থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিনের চালককে একটা স্লোগান আছে খুব অশ্লীল শব্দ দিয়ে, তারেক রহমানের নামে স্লোগান আছে। তারেক রহমান তখন নির্দোষ ছিলেন, কিন্তু এগুলো তো তারেক রহমানকে ভুলতে হবে। তারেক রহমান যেটা হান্নান মাসুদ বললেন, একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, সব নেতাদের বাড়িতে গেছিলেন, তার ধারাবাহিকতা কই? বাড়িতে যাওয়াটা তো সৌজন্যতা হইল, কিন্তু দেশের প্রয়োজনে যে একটা জাতীয় ঐক্য তৈরি করা, তার ধারাবাহিকতা কই? 5 বছর তারেক রহমান সাহেব কি ওই নেতৃবৃন্দের খোঁজ দিতে পারছেন? আমি উনি মনে করি পারেন নাই, কারণ ওনার ব্যস্ততা এত বেশি। উনি কিন্তু আরামায়েশ করতেছেন না, সকালবেলা বুড়ে উঠেই উনি আর কাজ শুরু করেন, আর শেষে ঘুমাইতে যান, মাঝখানে ওনার কোনো বিরাম নাই। সেটা ঠিক আছে, কিন্তু তারপরে ওনাকে প্রায়োরিটি ঠিক করতে হবে, কোন কোন জিনিসটাকে আমি সর্বাগ্রে গুরুত্ব দিব। আমি এই কথা বলে শেষ করি, বাংলাদেশে জাতীয় ঐক্যের মাধ্যমে
দেশ শাসন করার কোনো বিকল্প নেই। মিনিট সময় বিএনপি নেতৃত্বে তারেক রহমান সাহেবের জি, নেতৃত্বেই হবে, ধন্যবাদ। কিন্তু এর বিকল্প নাই, কারণ এটা আমাদের মহা সংকটের দেশ। জি। এই সংকট থেকে শেষ করতে উত্তরণ হবে। করার লাগে জাতীয় ঐক্য লাগবে। জি আমরা তারেক রহমানকে বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমরা এটা শুনতে চাই না যে তারেক রহমান 22 ঘন্টা কাজ করেন, 2 ঘন্টা ঘুমান, এটাও শুনতে চাই না। আমরা শুনতে চাই না, না, সমস্যা, সত্য, মানে সত্য। এদেশের মানুষ সমাধান দেখতে চাই। তারেক রহমান ডিসিশন দিয়েছে যে হচ্ছে ঢাকা শহরে ইয়াগুলা থাকবে না, এই যে বাস স্ট্যান্ডগুলো থাকবে না, আন্তজেলা বাস স্ট্যান্ডগুলো ডিসিশন দিছে, সরানো শুরু হয়েছে, কিন্তু মানা নাই তো, বাস্তবায়ন হয় নাই। এবং তারেক রহমান যদি হচ্ছে এই যে গ্যাসের, মানুষ গ্যাস পাবে না, মিরপুরের মানুষ 4-5 দিন গ্যাস পায়নি, এটা না তো সেখানে তারেক রহমান 18 ঘন্টা ঘুমাই নাকি 5 ঘন্টা ঘুমাই, সেটা নিয়ে তো কিছু যাই আসে না। তো এই কথাগুলো, এইসব আলাপ শেখ হাসিনার সময় শুনতাম যে হচ্ছে শেখ হাসিনা 18 ঘন্টা ঘুমাই না, নেত্রীকে ভুল বোঝানো হচ্ছে, এগুলো আমরা এই আমলে শুনতে চাচ্ছি না। সমাধান, স্পেসিফিক সমাধান আজকে হয় নাই, 5 মাস পরে এই সমাধানটা এইভাবে হবে আমরা জানতে চাই। আমি নিজেই তো জানি না, জি। আপনিও জানেন না।